উইন্ডিজ বাংলাদেশ সিরিজ নিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, উইন্ডিজের সাবধানী যেই শুরু, তাতে ধীরে ধীরে কিন্তু রানের গতি বাড়াচ্ছে, আর এই মাঠে যে একটা বড় রানের দিকেই যাবে সেটা আগে থেকে বোঝা যাচ্ছিল। একটু ধারণা করে কি বলা যায় যে আসলে কত রান চেজ করা সম্ভব হবে শেষ পর্যন্ত? কোথায় আটকে রাখতে হবে উইন্ডিজকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, বাংলাদেশের জন্য তো 150 থেকে 170 এর মধ্যে যদি চেস করতে দেয় এটা বেটার। এর বেশি হলে বাংলাদেশ দল একটু স্নায়ুচাপে পড়ে যায়, সেই অভ্যাসটা নেই, সেটা একটা সমস্যা হয়ে যায়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ দলে যে নিয়ন্ত্রণের বাইরে তেমনটা নয়। আপনি দেখছেন হয়তো বা এখন 12 ওভারে খেলা চলছে, সেখানে 80, 82 অথবা 85 বা 86 রান এমন। তো সেই দিক থেকে খুব বেশি রান করে ফেলেছে এমনটা নয়। আর 3 থেকে 4টা ওভার যদি টাইট যায় তাহলে হয়তো বাংলাদেশ দল ম্যাচে খুব ভালোভাবে কাম ব্যাক করতে পারবে। আর সেই দিক থেকে বলবো, আমি এখন শুনতে পাচ্ছি যে অনেক চেয়ার করছে বা অনেক উদযাপন করছে, হয়তো বা ভালো বল করছে বাংলাদেশ দলের প্লেয়াররা। একটা কথা বলতেই হচ্ছে যে 3 থেকে 4টা ওভার খুব টাইট এবং 1টা থেকে 2টা আরও উইকেট যদি নেওয়া যায় তাহলে কিন্তু যে বললাম 150 থেকে 70 তার মধ্যে বেঁধে ফেলা যাবে। তার থেকেও কমে বেঁধে ফেলা সম্ভব যদি আরও দ্রুত উইকেট নেওয়া যায়। তবে এটা ঠিক যে উইকেট আমরা দেখেছি মিরপুর থেকে অনেক ভালো উইকেট, সেখানে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ চাইবে যেন 185 থেকে 90 বা 195 রান করা যায়। সেটা করলে আবার বাংলাদেশের জন্য টাফ হয়ে যাবে, কারণ বাংলাদেশ দল সেই অভ্যাসের মধ্যে নেই, এত রান চেস করার মধ্যে নেই। মাজহার, উইন্ডিজে তো বেশ কয়েকজন পাওয়ার হিটার আছে, বোলারদের জন্য তো তাহলে ডেথ ওভার বেশ চ্যালেঞ্জিং। একেবারে খুবই চ্যালেঞ্জিং। তারা খুবই সাবধানে শুরু করেছে। উইন্ডিজের মতো একটা দল প্রথম 6 ওভারে মানে পাওয়ার প্লেতে মাত্র 35 রান করেছে, কোনো উইকেট না হারিয়ে। এমন তো হতো যে 3টে বা 4টে উইকেট হারিয়ে ফেলেছে, তাহলে হয়তো বলতে পারতাম যে এত স্লো ব্যাট করেছে। তারা জানতো যে পরে উইকেটটা স্লো হবে, মানে আরও ইজি হবে খেলতে, এই জন্যই কিন্তু তারা স্লো অ্যাপ্রোচ দেখিয়েছে। আপনি দেখেন এখন ডিউ ফ্যাক্টর কাজ করে, সময়ের সাথে উইকেটটা ইজি হবে এবং সেই জন্য তারা প্রথম থেকে রোয়ে শোয়ে খেলেছে। আবার এখন যে অবস্থায় আছে, শেষের 5 ওভারে ওরা কিন্তু 70-80 রান করার মতো ক্ষমতা রাখে। তাদের যে ব্যাটিং ডেপথ টি-20-তে, তারাও শেষে 5 ওভারে 70 রান করার মতো ক্ষমতা রাখে, যদিও তারা স্পিন অ্যাটাকে অনেকটা উইক। সেদিকে বলবো অবশ্যই তারা যে প্ল্যান নিয়ে এত পর্যন্ত এসেছে বা খেলেছে, তারা চাইবে আগামী কয়েকটা ওভার সেভাবেই রানের ফ্লো রাখতে বা তাণ্ডব চালাতে, যেন তাদের যে ইচ্ছাটা আছে, লক্ষ্যটা আছে 180-র উপর, সেটা তারা করতে পারে। যে মাজহার, একটা বিষয়, লিটন দাস আসলেন, জাকের আলী বাদ গেলেন, মাঠের প্রভাব কি? প্রভাব তো এখন পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না। তবে একাদশ গঠন নিয়ে একটু কথা বলা যেতেই পারে, কারণ আপনি সবশেষ সিরিজে ক্যাপ্টেন ছিলেন জাকের, সবশেষ সিরিজে একেবারে খারাপ করেছেন তেমনটা নয়, এক ম্যাচে 31 বা 32 রানও করেছেন। তারপরেও আপনি যদি বলেন যে একাদশে থাকলো না কেন হৃদয়ের জন্য, সেটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। আপনি বলতে পারেন যে হৃদয় ছিল না, লিটন ছিল না, দুজন ব্যাক করেছেন, সেই জায়গায় জাকের বাদ পড়েছেন। কিন্তু জাকির এবং হৃদয়ের তুলনা করলে হয়তো বা জাকির একটা সুযোগ পেলেও পেতে পারতেন সবশেষ সিরিজে, যেহেতু ক্যাপ্টেন ছিলেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি ওয়ান ডাউনে সবশেষ ম্যাচে সাইফ 64 রান করেছেন, ইমন বাদ পড়েছেন, আবার ইমনকে রাখা হয়নি। তো এখানে ইমনকে রেখে যদি 1 নম্বরে বা 3 নম্বরে নামানো যেত সাইফকে, তাহলে হৃদয়কে যদি ড্রপ দিয়ে দেওয়া যেত অথবা জাকিরকে বাদ দিয়ে যেত, তাহলে একাদশটা কেমন হতো। এমন অনেক কথাই আছে। তারপরেও বাংলাদেশ দল যে একাদশ নিয়ে নেমেছে, এটা একেবারে যে সমালোচনা করা যাবে তেমনটা নয়, প্রশ্ন থাকছে। এখন দেখার অপেক্ষা, যেভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে হৃদয়কে এবং জাকের বাদ পড়েছেন, সেটা জাস্টিফাই হবে বা ভালো বলতে পারবো যদি লিটন ভালো করেন, লিটন ক্যাপ্টেন্সি ভালো হয় এবং হৃদয় ভালো করেন, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সিদ্ধান্ত ঠিক ছিল। অন্যদিকে ওপেনিং পেয়ারে যে আমরা জুনিয়র তামিম এবং জি মাজহার, একদমই তাই। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।